বাংলাদেশকে অস্থিতিশীল করার ভয়ঙ্কর এজেন্ডা নিয়েই মাঠে নেমেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পুনর্বাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সরকার হিসেবে চিহ্নিত করতে মরিয়া এই সংগঠনটি। ভারত ও পতিত স্বৈরাচারের প্রত্যক্ষ ইন্ধনে কিভাবে সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিল ইসকন, তা আস্তে আস্তে প্রকাশ্যে আসতে শুরু করেছে। গোয়েন্দা তথ্য মিলেছে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের নানা যোগসূত্র। প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো কিভাবে ভারতীয় প্ল্যান বাস্তবায়ন করছে ইসকন। ষড়যন্ত্রের নানা ধাপের তথ্য জানলে আপনি নিশ্চয়ই চমকে উঠবেন। কি ভয়ঙ্কর খেলায় মেতেছে ভারত, ইসকন এবং পতিত স্বৈরাচার। নিত্য নতুন এমন বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে মেরে ফেলার ঘৃণ্য কাজটি করার পর থেকেই আস্তে আস্তে বের হতে শুরু করেছে ষড়যন্ত্রের নানা কূটচাল। নয়াদিল্লির উদ্বেগ আর ভারতীয় মিডিয়ার লাগামহীন মিথ্যাচার দেখলে খুব সহজেই বোঝা যাবে এই অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা করা হয়েছে আরও আগে থেকেই। ইসকন ও ভারতের কথিত এই হিন্দু নির্যাতন নিয়ে মায়াকান্নার মুখোশ উন্মোচন করে নানা আলোচনা সমালোচনায় সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই বলছেন বিএনপি নেত্রী নিপুণ রায় আর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে যখন মেরে রক্তাক্ত করে গ্রেপ্তার করা হয়েছিল তখন কেন চুপ ছিল তারা? ফ্যাসিস্ট হাসিনা প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে যখন দেশ ছাড়া করলো তখন কেন হিন্দুদের নিয়ে মায়াকান্না দেখানো ইসকন মুখ খোলেনি কিংবা প্রতিবাদ করেনি? তাহলে এসব এখন কি হচ্ছে? চলুন ইসকনকে কিভাবে স্থান দেওয়া হয়েছে তার একটু হিসাব কষে আসি। বিগত সরকারের আমলে বেশ কয়েকটি বই মেলায় নানান অজুহাতে ইসলামী প্রকাশনার স্টল বসাতে বাধা দেয়া হলেও ধর্মভিত্তিক ইসকনকে ঠিকই স্টল দেয়া হয়েছিল। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে এই বৈষম্য নিয়ে তখন কেউ উচ্চবাচ্য করতে পারেনি। বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল বুয়েট ছাত্রলীগের ওই সময়ের আইন সম্পাদক অমিত সাহা। 2019 সালের নয়া দিগন্তের খবরে উঠে আসে অমিত শাহ ইসকনের সদস্য ছিল। মামলার শুরুর দিকে জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও কোনো এক অজানা কারণে মামলার তালিকা থেকে বাদ দেয়া হয়েছিল অমিত শাহর নাম। অথচ আবরার ফাহাদের ঘটনার অন্যতম বড় নাম ছিল অমিত সাহা। প্রশ্ন হচ্ছে তার নাম কিভাবে মামলার তালিকা থেকে বাদ যায়? কে বাদ দিয়েছে তার নামটি? যদিও পরবর্তীতে তোপের মুখে অমিত সাহাকে আবার গ্রেপ্তার করেছিল পুলিশ। আপনি খুব সহজেই আন্দাজ করতে পারবেন না এই সংগঠনটির কার্যক্রম এবং ভিত্তি নিয়ে। ইসকন এমন এক সংগঠন যারা খুবই শক্ত এক খুঁটির উপর দাঁড়িয়ে আছে। এটির খুঁটি মূলত ভারত। নিরাপত্তার জন্য বাংলাদেশ যেহেতু ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই যে কোনো উপায়ে বাংলাদেশের উপর প্রভাব রাখতে চাইবে ভারত, এটাই স্বাভাবিক। এবং এই প্রভাব রাখার একটা অন্যতম মাধ্যম হিন্দুদের উগ্র এই ধর্মীয় সংগঠন ইসকন। ইসকন মূলত একটি বৈশ্বিক সংগঠন যেখানে সনাতনী ধর্মের ওই মানুষগুলোই আছেন যারা কৃষ্ণকে ভগবান মনে করেন। এজন্য সনাতনী ধর্মের অনেকেই আবার ইসকনকে সমর্থন করেন না, কারণ সনাতনী ধর্মের দেবতার সংখ্যা আরও কিছু আছে। কিন্তু শুধু ধর্মের মাধ্যমে এই ইসকন আবদ্ধ নয়, এটার মাধ্যমে একটা বিশাল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় ভারত, যা এরই মধ্যে হয়তো বুঝে গেছেন আপনারা। এই ইসকন কিন্তু তার উস্কানিমূলক এবং উগ্র টাইপের কাজের জন্য কানাডা, সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে নিষিদ্ধ হয়েছে, কিন্তু বাংলাদেশে সগৌরবে টিকে আছে এবং শক্ত ব্যাকআপ নিয়ে টিকে আছে। সবশেষ শেখ হাসিনা সরকারের পতনের পর এই ইসকনকে নিয়েও নানান গেম খেলানোর চেষ্টা অব্যাহত আছে। নানান জায়গায় তাদের উস্কানিমূলক বক্তব্য, অকারণে হিন্দু সমাবেশের আয়োজন এবং উস্কানিমূলক প্রচারণা অব্যাহত রেখেছে তারা। এসবের কারণে সাবেক ইসকন নেতা চিন্ময় দাসের নামে রাষ্ট্রদ্রোহী মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এটিকে ইস্যু করে চিন্ময় দাসের সমর্থকরা
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে মেরে ফেলার ঘৃণ্য কাজটিও করে তারা। চিন্ময় দাসের অনুসারীরা বিভিন্ন জায়গায় সরকারি বাহিনীর উপর হামলাও করেছে। অন্যদিকে এটা নিয়ে দেশীয় ফ্যাসিস্ট গণমাধ্যম ও ভারতীয় মিডিয়ায় একই সুরে মিথ্যাচার করে যাচ্ছে। চিন্ময় প্রভু গ্রেপ্তার হতেই উত্তাল বিশ্ব। নিউ ইয়র্ক থেকে নেদারল্যান্ড দিকে দিকে সনাতন। চিন্ময়ের মুক্তির দাবি এবং বাংলাদেশে ভুয়া হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে দ্রুতই উদ্বেগ জানায় নয়াদিল্লি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে ভারতের দেয়া পুরো বিবৃতিটি ছিল মিথ্যা তথ্যে ভরা। পর্যবেক্ষকদের মতে এসব বিষয় খতিয়ে দেখলেই ষড়যন্ত্রের গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। নানা অপকর্মে বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহ মামলায় আটক চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। এ সময় তারা দাবি করেন আদালতের আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ জড়িত নন। ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের এই বক্তব্য ভুলভাবে প্রচার করে ফ্যাসিস্ট মিডিয়া। কৌশলে উস্কানি দেওয়া হয় সাম্প্রদায়িক দাঙ্গার জন্য। এটি এখন সহজেই অনুমান করা যায় যে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরির পরিকল্পনা অব্যাহত আছে। দেশের মানুষ বলছেন, বিশ্বজিতের কথা তো সবাই জানেন। কয়েকদিন আগে সীমান্তে দুজন হিন্দুকে যখন ভারতীয় বিএসএফ গুলি করে মারল, সেই সময় তারা কেন প্রতিবাদ করেনি? তাহলে তাদের মূল উদ্দেশ্য কি? গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর সেই ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে মেতে উঠেছে। তা এখন অনেকটাই ওপেন সিক্রেট। একের পর এক ষড়যন্ত্র আন্দোলনের কাঠ ছুঁড়েছে এবং বিপুল অর্থ ব্যয় করে ঢাকায় দালাল চক্র সৃষ্টি করা হয়েছে অস্থিতিশীলতার জন্য। এই চক্র কখনো সম্মিলিতভাবে, কখনো বিক্ষিপ্তভাবে নানান মোড়কে বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। সবশেষ হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করা হয় এবং আন্তর্জাতিকভাবে চাপে ফেলে প্রতি বিপ্লবের স্বপ্নে বিভোর পতিত স্বৈরাচাররা। প্রিয় দর্শক, আপনাদের মন্তব্য জানতে চাই আমরা। কি করা উচিত সরকারের? তারা কি সফল হতে পারবে? কমেন্ট বক্সে আপনার পরামর্শ জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দেশকে ভালোবাসুন।